আমি পেশায় একজন ডাক্তার। সেই দিন রাত্রে আমার ক্লিনিক থেকে বেরোতে বেরোতে বেশ একটু রাতই হয়ে গিয়েছিল, আর বাইরে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল তা যেন আর থামার নাম নিচ্ছিল না সেই দিন। তাই আর দেরি না করে চটপট গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিতে যাব এমন সময় নিজের হাত ঘড়ির দিকে নজরটা পড়ল। দেখলাম রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সময়ের সাথে সাথে বৃষ্টির গতিও যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল। এদিকে বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যাচ্ছে। এত বৃষ্টিতে বেশি জোরে গাড়িও চালানো যাচ্ছে না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে যখন আমি গাড়ি নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি, ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলাম একটা মাঝবয়সী মেয়ে হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছে। আমি প্রাণপণে চেষ্টা করে আমার গাড়ির ব্রেক মারলাম। গাড়িটা জোরে আওয়াজ করে একটু এগিয়ে গিয়ে থেমে গেল। মনে মনে ভাবলাম হয়তো এই যাত্রায় মেয়েটাকে ধাক্কা মারা থেকে বাঁচাতে পারলাম। কিন্তু মনে মনে বেশ রাগও হচ্ছিল। মনে মনে ভাবছিলাম এই সমস্ত কেয়ারলেস মানুষগুলোর জন্যই না রাস্তায় যত অ্যাক্সিডেন্টগুলো হয়, আর সব দোষ গিয়ে পড়ে ওই ড্রাইভারের ওপরে। তারপর নিজেকে একটু ধাতস্থ করে আমি গাড়ির লুকিং গ্লাস দিয়ে পেছনে দেখার চেষ্টা করছিলাম যে মেয়েটা কোথায় গেল। কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না পেছনে। তখনই হুট করে আমার পাশের উইন্ডো গ্লাসে একটা নারী মূর্তির আবির্ভাব হলো। আমি ভয় চমকে গেলাম। উইন্ডো গ্লাসটা নামাতেই দেখলাম একটি অল্প বয়সী মেয়ে, পরনে খুব সাধারণ পোশাক, যা এই ঝড় বৃষ্টিতে ভিজে চুপচুপ করছে। হাতে তার একটি ছাতা অবধি নেই। আমাকে খুব অনুনয় বিনয় করে হাত জোর করে বলল, ডাক্তারবাবু, আমার মা খুব অসুস্থ, প্লিজ আপনি একটু চলুন আমার সাথে, না হলে হয়তো আজকে আমার মাকে আর বাঁচানো যাবে না। মনে মনে ভাবলাম এ তো ভারী মুশকিলে পড়া গেল। একই এই ঝড় বৃষ্টি, তার মধ্যে এত রাতও হয়ে গেছে। কি যে করি এখন। এর মধ্যেই মেয়েটা আবার বলে উঠল, চলুন না ডাক্তারবাবু, আপনি যত ফিস চাইবেন আমি তত দেব, কিন্তু প্লিজ আমার মাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আর দেরি করো না, আসো তাড়াতাড়ি গাড়িতে উঠে আসো। আমার কথাটা শোনা মাত্রই মেয়েটি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসলো। আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম, এত ঝড় বৃষ্টির রাতে একটা ছাতা নিয়ে বেরোনি কেন? মেয়েটা দেখলাম চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাড়িটা ঠিক কোন দিকে? সামনেই ডাক্তারবাবু, ওই ফ্ল্যাট নাম্বার 101-এই আমরা থাকি, চলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু রাস্তাটা বলে দাও, আমি সেই মতোই যাচ্ছি। গাড়িটা স্টার্ট দিয়ে একটু এগোতেই মনে পড়ল বাড়িতে একটা খবর দেওয়া দরকার, না হলে বাড়িতে ভীষণ চিন্তা করবে। তাই পকেট থেকে মোবাইলটা বার করে বাড়িতে একটা টেক্সট করে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে মেয়েটি হঠাৎ বলে উঠল, ডাক্তারবাবু, এসে গেছি এসে গেছি, এই যে এইটা আমাদের অ্যাপার্টমেন্ট। আমি তখন গাড়ি স্টার্টটা বন্ধ করে জানলার কাছ দিয়ে একটু নিচু হয়ে দেখার চেষ্টা করলাম। আবছা হলেও বোঝা যাচ্ছে অ্যাপার্টমেন্টের নাম অপর্ণা অ্যাপার্টমেন্ট। আমি গাড়ি থেকে নেমে দেখলাম ফ্ল্যাটের চারপাশটা একদম আগাছায় ভরে রয়েছে। মনে মনে ভাবলাম ফ্ল্যাটটার কি কোনো মেনটেনেন্স হয় না নাকি? যাই হোক, এসব ভেবে আমার কি দরকার। আমি মেয়েটাকে অনুসরণ করে আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেলাম। অ্যাপার্টমেন্টের ভেতরটা ঢুকতেই আমার গাটা যেন কেমন ছমছম করে উঠল, আর ভেতরটাও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। আর সিঁড়িগুলোতে এত ডিম লাইটের অল্প আলো যে ঠিকমতো পাশাপাশি দুটো মানুষ চললে একে অপরকে দেখতে পাবে না। কোনো রকমে আমি মেয়েটাকে অনুসরণ করে ফার্স্ট ফ্লোরে গিয়ে মেয়েটিদের ফ্ল্যাটের সামনে উপস্থিত হলাম। দেখলাম ফ্ল্যাটটার নাম্বার 101। মেয়েটা হালকা ধাক্কা দিতে দরজাটা একটা বাজে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ফ্ল্যাটের ভেতর ঢুকতেই দেখলাম ফ্ল্যাটটা প্রায় অন্ধকার। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম দূরে টেবিলের ওপরে
একটা হেরিকেন রাখা রয়েছে, যা আজকালকার দিনে কারোর বাড়িতে প্রায় নেই বললেই চলে। আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমাদের ফ্ল্যাটের সব আলো বন্ধ কেন? কিছু হয়েছে নাকি? আসলে অনেক পুরনো ফ্ল্যাট তো, তাই প্রায় এখানে লোডশেডিং হয়। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো, তোমার মা কোন ঘরে? এই যে ডাক্তারবাবু, মা ঘরে, আপনি আসুন। ঘরের ভেতর ঢুকতেই দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা খাটের ওপর শুয়ে আছে। তার চেহারা এতটাই জীর্ণ যে দেখে মনে হচ্ছিল হাড়ের ওপর যেন খালি চামড়া দিয়ে জড়ানো। আর একটা জিনিস, ঘরে ঢোকা মাত্রই একটা পচা গন্ধ আমার নাকে ভেসে আসছিল। ভীষণ দুর্গন্ধ, খুব অস্বস্তিকর। এর মধ্যেই মেয়েটা আবার আমাকে বলল, ডাক্তারবাবু, এই নিন, এই টুলটায় বসুন। দেখুন না আমার মায়ের কি হয়েছে। প্লিজ আমার মাকে সুস্থ করে দিন। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। আমি টুলটা টেনে নিয়ে মহিলাটির পাশে বসে জিজ্ঞেস করলাম, মাসিমা, ও মাসিমা, শুনতে পাচ্ছেন? আমি আমি একজন ডাক্তার। কি অসুবিধা হচ্ছে আপনার, আমাকে বলুন। আমার কথায় মহিলাটি কোনো সাড়া শব্দ করলো না। আমি তখন ওনার হাতটা ধরে পালসটা চেক করতে গিয়ে দেখলাম ওনার সারা শরীর বরফের মতো ঠান্ডা, আর শরীরে পালস বলতে কিছুই নেই। এ তো একমাত্র মৃত লোকেরই সম্ভব। এরপর আমি আর একটু ভালো করে দেখতে গিয়ে যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ওনার সারা শরীরে পচন ধরেছে, মুখের ভেতর থেকে যেন সব কালো কালো কী সব পোকা বেরিয়ে আসছে। আমার বমি এসে যাচ্ছিল। ইনি তো অনেক দিন আগে মারা গিয়েছেন। আমি কোনো মতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনার মা তো মারা গেছেন, তাও আজকে নয়, বেশ কয়েকদিন আগে। কি বলছেন আপনি ডাক্তারবাবু? আমার মার কিছু হয়নি। আমার মা অসুস্থ। আপনি আমার মাকে ঠিক করে দিন। এ এ সম্ভব না, এ সম্ভব না। তো তোমার মা অনেক দিন আগে মারা গেছেন। তোমার মায়ের শরীরে পছন্দ ধরেছে। আমার কথাগুলো শোনা মাত্রই মেয়েটার চোখে যেন রাগে আগুন জ্বলে উঠল, চোখগুলো লাল হয়ে গেল, মেয়েটার মুখগুলো ফেটে ফেটে রক্ত বেরোতে লাগলো। এসব দেখে আমার সারা শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা বরফ স্রোত বয়ে গেল। তার গলার স্বরটাও আস্তে আস্তে কেমন যেন বদলে যেতে লাগলো। তুইও বাঁচাতে পারলি না আমার মাকে? বেশ, তুই আমার মাকে যখন বাঁচাতে পারিসনি, তখন তোরও বেঁচে থেকে কোনো লাভ নেই। তোকেও মরতে হবে। তোকেও আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হে হে ভগবান, হে আমি কোথায় এসে পড়লাম? বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আমার বুঝতে বাকি রইল না যে আর কিছুক্ষণ এখানে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এর মধ্যেই মেয়েটা বিকট গলায় চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কোনো রকমে দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গেলাম। কিন্তু কিন্তু এত অন্ধকারে আমি দরজা কী করে খুঁজবো? হেরিকেনের আলোটাও যে কখন নিভে গেছে। হ্যাঁ, কী করি ঠিক এমনই সময় মনে পড়লো ফোন। হ্যাঁ, ফোন। পকেট থেকে সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ফোনের টর্চটা জ্বালিয়ে যে সিঁড়ি দিয়ে নামতে যাব, তখনই কে যেন সজোরে আমাকে একটা ধাক্কা মারলো। আর আমি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে এসে পড়লাম মেন গেটের সামনে। মাথায় হাত দিয়ে দেখলাম মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আর পারছি না। কোনো রকমে মুখ তুলে দেখলাম মেয়েটিও ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমার চোখের সামনে আস্তে আস্তে যেন অন্ধকার নেমে আসছিল। ভয়ে আতঙ্কে আমি একটা চিৎকার করে কখন যে জ্ঞান হারালাম বলতে পারবো না। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি একটা প্রাথমিক হাসপাতালের বেডে শুয়ে আছি। পাশে আমার বাড়ির লোক সবাই রয়েছে, তাদের সাথে রয়েছে আরও দু একজন অচেনা লোক। আমি তাদের দিকে ইশারা করে জিজ্ঞেস করলাম,
আপনারা কারা? চিনতে পারলাম না তো। ওনারা কিছু বলার আগেই আমার বাবা আমাকে বলল, গতকাল রাত্রেবেলা আমি ওই অপর্ণা অ্যাপার্টমেন্টের সামনে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। ওই অজ্ঞাত পরিচয় লোকগুলোই আমাকে দেখতে পেয়ে এই হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন, আর আমার পকেট থেকে আমার ভিজিটিং কার্ড দেখে আমার বাড়িতে খবর দেন। তারপর আমি সবাইকে গতকাল ঘটে যাওয়া আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনার কথা সব খুলে বলি। ডাক্তারবাবু, আপনার কপালটা সত্যিই ভালো ছিল, তাই জন্যই এই যাত্রায় বেঁচে ফিরেছেন। না হলে ওই পেতনির হাতে পড়লে কেউ আর বেঁচে ফেরে না। এটা প্রায় মাস 4 আগের কথা। ওই 101 নম্বর ফ্ল্যাটে এক মা আর মেয়ে থাকতো। মেয়েটি ছিল মা অন্তে প্রাণ। আসলে ছোটোবেলাতেই বাবাকে হারিয়েছিল তো, তাই মাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। কিন্তু ওর মায়ের হঠাৎ লিভারের রোগ দেখা দেয়। অনেক ডাক্তার বুদ্ধি দেখানোর পরেও কোনো ডাক্তারই কোনো সুরাহা করতে পারেনি। একদিন ঠিক এরকমই ভয়ঙ্কর এক ঝড় বৃষ্টির রাতে মেয়েটির মায়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়ায় মেয়েটি ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে একাই ডাক্তার আনতে বেরিয়ে পড়ে। কিন্তু ওই যে নিয়তি, সামনে থেকে আসা একটা ট্রাকের ধাক্কায় মেয়েটি ওখানেই প্রাণ হারায়। আর মেয়েটির মাও বিনা চিকিৎসায় সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর থেকে ওই ফ্ল্যাটে আর কেউ থাকতে পারে না। সবার সাথেই কিছু না কিছু অঘটন ঘটতেই থাকে। আর এরকম আপনাদের মতন কিছু ডাক্তারদের বাগে পেলেই ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলে, আর তাদের ডেড বডিগুলো ওই ফ্ল্যাটের সামনে থেকেই পাওয়া যায়। অনেক পুলিশ কেস, অনেক মামলা হয়েছে এই নিয়ে, কিন্তু পুলিশ কি আর ভূত ধরতে পারে বলুন? তাই জন্য রাত হলে ওই ফ্ল্যাটের ছায়াও আর কেউ মারাতে চায় না।